বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ৫টার ৫ মিশালি নিয়ে আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখবো ধার শোধ করতে না পেরেই খুন ৮২ বছরের বৃদ্ধের থেকে ৭ লক্ষ টাকা ধার। বৃদ্ধ সুবোধ সরকারের থেকে টাকা ধার নেন সৌম্য। ধার শোধ করতে না পেরেই খুনের ঘটনা যে আপডেট উঠে আসছে জানানোর চেষ্টা করব। ৮২ বছরের বৃদ্ধের থেকে ৭ লক্ষ টাকা ধার। নজর রেখেছি যে খবরের দিকে, টাকা ফেরতের টোপেই বৃদ্ধকে ভাড়া বাড়িতে ডাকেন সৌম্য। বৃদ্ধের সঙ্গে বচসা থেকেই ধাক্কা মারেন সৌম্য, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেওয়ালে ধাক্কা লেগে মাথায় আঘাত বৃদ্ধের, আর এরপরেই শ্বাসরোধ করে বৃদ্ধকে খুন ব্যাংক কর্মীর। নজর রেখেছি ইতিমধ্যেই যে খবরের দিকে, আরো একবার জানানোর চেষ্টা করব। শ্বাসরোধ করে বৃদ্ধকে খুনের ঘটনা। ট্রলি ব্যাগে দেহ ভরে ক্যাবে করে নিউ টাউনের খালে ফেলে দেওয়া হয়। দেহ ফেলে এগরায় রওনা দেন সৌম্য জানা। ধার শোধ করতে না পেরেই খুন, ৭ লক্ষ টাকা নিয়েছিলেন এই বৃদ্ধের থেকে সৌম্য, এমনটাই জানা যাচ্ছে। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, কি আপডেট উঠে আসছে? ইতিমধ্যে নিউ টাউন ডিসিপির তরফ থেকে জানানো হচ্ছে যে একজনই এই কাণ্ডে আপাতত গ্রেফতার করা হয়েছে, সেটা সূত্র আমরা জানতে পারছিলাম। সৌম্যকান্তি জানা, এবং তাকে 7 দিন পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল এবং তাই দেওয়া হয়েছে। 7 দিনের জন্য পুলিশ হেফাজতে তাকে রাখা হয়েছে এবং যে দুজন ড্রাইভার সমেত আরো একজনকে ডিটেইন করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যেটা উঠে আসছে যে শনিবার ভোরবেলা 4:30 থেকে 5টার মধ্যে একেবারে বেলঘড়িয়ার যে মেষ বাড়ি সেখানেই খুন হতে হয়েছিল পৌরাকে, এবং আর্থিক লেনদেনকে সামনে রেখেই খুন হতে হয় তাকে। এবং সেখান থেকে একটি অ্যাপ ক্যাব বুক করা হয় এবং ঠিক ওই বেলঘড়িয়া থেকে অ্যাপ ক্যাবে করে যে নিউ টাউনে কারিগরি ভবন তার পেছনে এসে সেই লাল ট্রলি ব্যাগ ফেলে দেওয়া হয়। এবং তারপর টেকনোসিটি থানার পুলিশ সেখানে পৌঁছায়, দেহ উদ্ধার করে। তদন্তে নেমে যেটা জানা গেল যে এখনো পর্যন্ত এই মামলার পেছনে একজনকে গ্রেফতার করা হয়েছে, সৌম্যকান্তি যারা, তাকে কিন্তু মূল অভিযুক্ত হিসাবে পুলিশ বলছে। কিন্তু এখনো এই বিষয়ে তদন্ত হচ্ছে। আর যে দুজনকে ডিটেইন করা হয়েছিল সেই দুজনকে কিন্তু আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে খুনের মামলা, সেই খুনের মামলাকে সামনে রেখে এখনো টেকনোসিটি থানার পুলিশ তদন্ত করছে আদৌ এর পেছনে কেউ জড়িত কিনা। কিন্তু প্রাথমিকভাবে যেটা উঠে আসছে যে আর্থিক লেনদেনকে সামনে রেখে এই বচসা এবং এই বচসার ভয়ঙ্কর পরিণতি সুবোধ সরকারকে খুন হতে হয়। এবং আপাতত সৌম্যকান্তি জানাকে 7 দিনের পুলিশি হেফাজতে নিল টেকনোসিটি থানার পুলিশ। বেশ রৌনক। মোটিভ এখন অবধি যে আমার কাছে আছে মনিটারি মোটিভই আছে, তো ফার্দার ইনভেস্টিগেশন এখন জারি আছে। ওটা মানে ডিজিজড কি কোনোভাবে টাকা পেতো অ্যাকিউজডের কাছ থেকে? হ্যাঁ, ওরকম কিছু আছে। এখন অবধি যে ইনভেস্টিগেশনে আছে ডেথ বাই স্ট্রাঙ্গুলেশনই আছে, বাই হ্যান্ডস। তো আর কিছু মার্ডার ওয়েপন এরকম কিছু এখন অবধি পাওয়া যায়নি। বাকি ইনভেস্টিগেশন এখন চলছে। ধার শোধ করতে না পেরেই খুনের ঘটনা। ৭ লক্ষ টাকা এই বৃদ্ধের থেকে নেন সৌম্য, আর ধার শোধ করতে না পেরেই খুনের ঘটনা বলে জানা যাচ্ছে। হরিদেবপুর থানা এলাকায় ডায়মন্ড পার্কের পুবালিতে মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আজ সকালবেলায় 7:30 নাগাদ হরিদেবপুর থানার পুলিশ ডাক্তারের বাড়ির ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। আর এই বাড়িতেই মহিলা ডাক্তারের নাম দীপা হালদার এবং ওনার স্বামী ডক্টর সুশোভন হালদার থাকেন। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার, চিকিৎসকের রহস্য মৃত্যু, আর রহস্য মৃত্যুতেই তদন্তে পুলিশ। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হরিদেবপুর থানা এলাকায় এই পুবালিতেই মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু, কিভাবে মৃত্যু হলো কিছু জানা যাচ্ছে? দেখো হরিদেবপুর থানা এলাকায় ডায়মন্ড পার্কে পূর্বীতে মহিলা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ সকালবেলায় তার বাড়িতে মৃতদেহ পাওয়া যায়। হরিদেবপুর থানার পুলিশকে খবর দিলে ডাক্তারবাবু বাড়ি থেকে, ওই বাড়িতেই ডাক্তার বাড়ির স্বামী স্ত্রী এবং ছেলে বাইরে থাকতো, ছেলে এখানে থাকে না, দুজনে স্বামী স্ত্রী থাকতো। স্বামী স্ত্রী কি হয়েছে সেটা কেউ এখনো জানতে পারিনি। ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ এসে তার বডি উদ্ধার করে নিয়ে গেছে। এবার কেন মারা গেছে, কি কারণে, সেই পুলিশ হরিদেবপুর থানার পুলিশ তদন্ত নেমেছে। এই
যেমনটা তুমি বলছিলে সমীর, যে এই বাড়িতে দীপা হালদার এবং তার স্বামী ডক্টর সুশোভন হালদার থাকেন, কোনোভাবে কি তার সঙ্গে যোগাযোগ করা গিয়েছে? তিনি কিছু বলতে পারছেন? না, আমরা যখন বাড়িতে গেছি তখন বাড়িতে মানে কোনোভাবে কথা বলতে ছিল না, এবং ডাক্তারবাবুর সঙ্গে আমরা অনেক বহুবার সুশোভন বাবুর সঙ্গে, হালদার বাবুর সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ হয়নি। এবং ঘটনাস্থলে যে একজন ওখানকার স্থানীয় পরিচালক তার সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমরা বিনা প্রামাণিক বলে একজন মহিলা। একেবারে সমীর, ধন্যবাদ জানাবো তোমাকে। এই পরিচারিকা বিনা প্রামাণিক, তিনি ঠিক কি বলছেন শোনাবো। এখানে যারা যারা ছিল তারা বলছে সুসাইড করেছে, কিন্তু আমি তো সত্যিটা জানি না। কিন্তু কালকে আমাকে আবির টাবির সব কিছু দিয়েছে। এই বাড়িতে কে কে থাকে? ওনার দুই স্বামী স্ত্রী। মানে দুজনেই? হ্যাঁ। ছেলে মেয়ে? ছেলে বাইরে কাজ করে, ডাক্তার। ডাক্তারবাবুকে কি পুলিশ নিয়ে গেছে না? না না, বাড়িতেই আছে। হ্যাঁ বাড়িতে ছিল, নিয়ে গেছে, মানে গেছে ওখানে ঝামেলার জন্য। কিছু জানতে পারলেন হঠাৎ মানে এরকম একটা ঘটনা? স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ছিল কি? দুজনেই তো ডাক্তার। দুজনেই খুব মেলামেশা, দুজনেই খুব ভালো। কারণ আমরা কাজ করি, আমরা থাকি তো, খুব ভালো। কিন্তু কেন যেটা হলো বুঝতে পারছি না। উল্টো দিকে সন্দেশখালীর সরবেরিয়ায় আবারও জমি দখলের, আগেও বারবার জমি দখলের অভিযোগ উঠে এসছে, আরো একবার জমি দখলের অভিযোগ। শাহজাহান ও তার ঘনিষ্ঠের বিরুদ্ধেই এই জমি দখলের অভিযোগ উঠছে, এবং জমি দখলের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বারংবার এলাকাবাসী এই অভিযোগ এনেছে। জমি ফেরতের আশায় প্রশাসনের দ্বারস্থ আজগার আলীর পরিবার। সরবেরিয়ার ডুগরিপাড়ায় আজগার আলীর চাষের জমি দখলের অভিযোগ উঠে আসছে। শাহজাহান ঘনিষ্ঠ ড্রাইভার আবু কালাম গাজীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এমনকি আজগারের পুকুর দখলের অভিযোগও উঠে আসছে। শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ। ওই মহিদুল শাহজাহানের ড্রাইভার, শাহজাহানের নির্দেশায় ওই পুকুর লুটপাট করলেছে। সবিক ডাক্তার ও লাঠি ছড়া দেখে আমার সেই জায়গাটা দখল করে খাচ্ছে। ও যার মোটামুটি খুব হুমকুনি দেখায়, লাঠি ছড়া দেখায়, আমরা পিছিয়ে আসলাম। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কিছু হয়েছে? না, কিছু করিনি, কোনো বিচার সালিশ কিছু হয়নি। শেখ শাহজাহানের নির্দেশেই হয়েছে? হ্যাঁ, শাহজাহানের নির্দেশে হয়েছে। কদম্বগাছির পূর্ব ইছাপুর এলাকা, সেখানে পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ? একদম, দেখো, কদমগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকায় সেখানে একটি বিশাল পুকুর, সেই পুকুরের মধ্যেই কনস্ট্রাকশন করছে। অর্থাৎ পুকুরের মালিক তার দাবি যে তিনি জানতেন না পুকুরের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যায় কিনা। অন্যদিকে পঞ্চায়েতের দাবি তারা কিছু জানতেন না, সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে তারা নাকি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এলাকার মানুষের দাবি যে পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে, পঞ্চায়েতের নাকের ডগায় এই কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে পঞ্চায়েত কেন চুপচাপ ছিল, এ নিয়েও তারা ক্ষোভ জানিয়েছেন। কিন্তু বারংবার তারা পঞ্চায়েত প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু কোন রকম কনস্ট্রাকশন বন্ধ হয়নি। অবশ্যই আজকে যখন আমরা এই খবর সবার আগে তুলে ধরি, তার আগেই নড়ে চড়ে বসে প্রশাসন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাও কিন্তু জানা গেছে। কিন্তু পঞ্চায়েতের যে অর্থাৎ যে নীতি, অর্থাৎ পঞ্চায়েত যদি বলছেন যে কাউকে তারা জানতেন না, তাহলে এলাকার মানুষ বারবার বলছেন যে জানানো হয়েছে, কেন তিনি এড়িয়ে গেলেন। অন্যদিকে এই যে পুকুর মালিক, তার স্পষ্ট দাবি তিনি জানতেন না, তিনি কাজ করে ফেলেছেন, তিনি নতুন করে আবার পারমিশনের জন্য আবেদন করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। বেশ জিয়াউল, বিল্ডিং এর মালিক তিনি দাবি করছেন যে তিনি জানতেনই না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা। জানা ছিল না আমার, যখন পঞ্চায়েত বললো তখন থেকে 4-5 দিন ধরে বন্ধই আছে। আমি জানতাম না বলেই তো করেছি, জানলে কেউ করে বলেন? টাকা খরচা করে কেউ করবে? আমি জানতাম তাহলে আমি ভেবে শুনে সেই কষ্ট করবো? অবৈধ কাজ করার নির্দেশ দিলেন, অবৈধ কাজ বন্ধ করার জন্য নির্দেশ পঞ্চায়েত প্রধানের। আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেব না, আমরা দেখছি, প্রশাসনকে জানিয়েছি, ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি, এবার আমরা পুলিশকে, প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটি। এরকম কাজ আর যাতে না করে তার জন্য বলে দিয়েছি ওদেরকে।
আর এবার নজর পায় প্রচারে। গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। পাশাপাশি মন্দিরের পাশে থাকা মসজিদ পরিদর্শন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুর, কুমারগঞ্জ সহ একাধিক জায়গায় জনসংযোগ সারেন প্রার্থী বিপ্লব মিত্র। সবচাইতে বড় ধর্ম আমাদের হচ্ছে মানুষের ধর্ম। সেই মানুষের ধর্ম পালন করার কথা বলি, এবং সেই কথাটাই যাতে বলতে পারি আমরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে, সেই জন্যই আমাকে আমাদের দল তৃণমূল কংগ্রেস যেহেতু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে, সেই জন্য সবাই মিলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যারা আমাদের এই রাজ্যে আছে, আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আছে, তারা যাতে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন ভারতবর্ষের পার্লামেন্টে, আমি তাহলে সেখানটায় গিয়ে আমাদের বাংলার কথা বলতে পারবো, বাংলার মানুষের কথা বলতে পারবো। গতকালই নাম ঘোষণা হয়েছে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম। আর তারপর প্রার্থী ঘোষণার পরেই রবিবার আজকে জলঙ্গির সাগরপাড়া রক্ষীর মোড়েই প্রচারে নামেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী। অনেক কথাই বলে, কিন্তু মানুষ কি বলছেন তার দিকে নজর রাখো, অমানুষ কি বলছে সেদিকে নজর রাখো। আর এবার নজর রাখবো কোচবিহারের দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক। সকাল থেকেই রবিবাসরীয় প্রচার শুরু। দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক। আর এবার নজর রাখবো আসানসোলের দিকে। সেখানে প্রচারে কংগ্রেসের আলী ইমরান ওরফে ভিক্টর। রায়গঞ্জে আসানসোলে প্রচারে কংগ্রেসের আলী ইমরান। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, এই গাড়ির পিছনে সবাই গাড়িগুলোকে লাইন করে সামনের দিকে আরো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আর এবার নজর রাখবো বসন্ত উৎসবে কোতলপুরে আবির ও রঙের বাজারে এবার ভাটা। চিন্তায় স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা, কারণ ভাটা পড়েছে যখন চিন্তা তো হবেই। কোতলপুর বাজারে আবির ও রং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে বাজারে লোকজনই নেই, অন্যান্য বছরের মতো কেনা বেচাও নেই সেভাবে। স্বাভাবিকভাবেই রং ও আবিরের বেচা কেনার পরিমাণও অনেকটাই কম। আর এতে করেই চিন্তিত ব্যবসায়ীরা। কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবে নিজেদের সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না তারা। হোলি মার্কেটটা খুব একটা ভালো এখন পর্যন্ত লাগছে না, কারণ সামনে ভোট আছে, এর লেগে খুব টেনশনে আছি। মালগুলো তো ধার ধুর করে কিনা হয়েছে, এবার বিক্রি না করতে পারলে খুব লস হয়ে যাবে, তাই ওটার লেগে একটু টেনশনে আছি। মনে করে সমস্যা তো আছেই, আশা তো আছেই যে হয়ে যাবে, এবার ঈশ্বরের হাত। হোলি মার্কেট ভালো নয়, হোলি মার্কেট খুব খারাপ। হোলি মার্কেটে খদ্দের নেই, আবহাওয়াটা গোলমাল আছে। তারপরে ভোট ঘোষণা হয়েছে,
আর চারদিকে রাস্তাঘাটে জাম আছে, আলু আলু তোলা চলছে, সেই হিসাবে মানুষের হাতে পয়সাও নেই, লোকজন কম আছে বাজারে। অন্য বছর 2 বছর করোনার দিন গোলমাল ছিল, মাঝে 2 বছর ভালো হয়েছিল, আবার এই বছরটা খুবই মাল তুলে সব লোক দোকানদারদের চিন্তা হচ্ছে কি করে মহাজন পেমেন্ট হবে।